সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজকেও উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পিকেএসএফ 1990 সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় পিকেএসএফ 23 বছর পদার্পণ করেছে। গত 12 থেকে 16 মে পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফের 23 বছর পূর্তি ও উন্নয়ন মেলা 2013 উদযাপনের জন্য বিভিন্ন সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, উপকারভোগীদের তৈরিকৃত পণ্য সামগ্রীর প্রদর্শনী হয়েছে। অত্যন্ত সফল এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এই উৎসবমুখর পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ করতে পিকেএসএফ কি কাজ করে এবং পিকেএসএফের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তা নিয়ে আমরা 3টি পর্ব সাজিয়েছি। আজ দেখবেন এর 3য় পর্ব। গত 2 পর্বের মতো আজও আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, চেয়ারম্যান পিকেএসএফ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আজ ডক্টর আহমেদের কাছ থেকে আমরা পিকেএসএফ এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানব। মূল আলোচনায় যাওয়ার আগে যথারীতি একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পিকেএসএফ কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে 1990 সাল থেকে নিরলসভাবে কাজ করছে। প্রারম্ভিক পর্যায়ে পিকেএসএফ এর কার্যক্রম শুধুমাত্র গ্রামীণ ও নগর অঞ্চলে ঋণ সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিভিন্ন উন্নয়ন সহযোগিতায় সদস্যদের ঋণ সেবা প্রদানের পাশাপাশি কারিগরি এবং প্রযুক্তি সহায়তা প্রদানের জন্য পরিচালিত হচ্ছে বিভিন্ন প্রকল্প। পিকেএসএফ আগ্রহী কৃষক পর্যায়ে ইতিমধ্যেই মারিয়া মডেলে বীজ সংরক্ষণ, গুটি ইউরিয়া, লিফ কালার চার্ট, সেক্স ফেরোমেন ও জাদুর নল ইত্যাদি প্রযুক্তি সরবরাহ করেছে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য পিকেএসএফ প্রাণী সম্পদ উন্নয়নে নানামুখী সেবা প্রদান করে আসছে। পিকেএসএফ এর বিতরণকৃত ঋণের একটি বড় অংশ গরু মোটাতাজাকরণের খাতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া গবাদি পশুর জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সহ কৃষি ও অন্যান্য কারিগরি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। ঋণ ও কারিগরি সেবা প্রদানের পাশাপাশি পিকেএসএফ সহযোগী সংস্থাসমূহের জনবল এবং সংগঠিত সদস্যদের সামর্থ্য বৃদ্ধির জন্য নানাবিধ প্রশিক্ষণ প্রদান করে আসছে। দরিদ্র মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠার জন্য অনন্য এ মডেল বাস্তবায়নে পিকেএসএফ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া পিকেএসএফ দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মঙ্গা ও মঙ্গা সদৃশ্য সংকট মোকাবেলায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচি, স্বাস্থ্যসেবা, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ এবং নমনীয় ঋণ সেবা প্রদান করছে। ক্ষুদ্র ঋণ সেক্টরের জন্য একটি আইনি কাঠামো প্রণয়নের বিষয়ে পিকেএসএফ সরকারের দৃষ্টি আকর্ষণ করে সফল হয়েছে। ফলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে এমআরএ আইন 2006 পাশ হয়। এই আইন পরিপালনে পিকেএসএফ তার সহযোগী সংস্থাসমূহকে উদ্বুদ্ধ করে আসছে। দরিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য ক্ষুদ্র বীমার মতো একটি কার্যক্রম শুরু করা সহজ ব্যাপার নয়। এ লক্ষ্যে পিকেএসএফ পরীক্ষামূলকভাবে ক্ষুদ্র বীমা কর্মসূচির আওতায় জীবন বীমা, স্বাস্থ্য বীমা ও গবাদি পশু বীমা কার্যক্রম বাস্তবায়ন করছে। এটি সফল হলে পরবর্তীকালে সারা দেশে ব্যাপক পরিসরে বীমা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলা এবং অভিযোজন প্রক্রিয়া চলমান রাখা একটি বড় ধরনের চ্যালেঞ্জ। উদ্ভূত সংকটে দেশের দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে পিকেএসএফ কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট সিসিসিপি শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কাজটিকে বেশ গুরুত্ব প্রদান করেছে। পিকেএসএফ এর চ্যালেঞ্জসমূহের অন্যতম হচ্ছে আন্তর্জাতিক মানের প্রযুক্তি নির্ভর তথ্য ও হিসাবরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা। এ প্রেক্ষিতে নিজস্ব ও সহযোগী প্রতিষ্ঠানসমূহে অধিকতর দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে পিকেএসএফ উদ্যোগ গ্রহণ করেছে। যেসব প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে দারিদ্র্য দূরীকরণে কাজ করে থাকে, তাদের মাধ্যমে পিকেএসএফ ক্ষুদ্র ঋণ প্রদান সহ অন্যান্য দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। একটি টেকসই ঋণ প্রদান পরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে করে সার্বিকভাবে একজন দরিদ্র ব্যক্তি ক্রমান্বয়ে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা করা, ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করে দারিদ্র্যমুক্ত হতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ একটি মডেল হিসেবে বাংলাদেশ তথা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। পিকেএসএফ এর মডেল অনুসরণ করে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের শীর্ষ প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
দরিদ্র মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত মানব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি। এই প্রক্রিয়ার অনুষঙ্গ হিসেবে পিকেএসএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকল ধরনের সেবা ও সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যম জীবনমান সম্পন্ন একটি সমৃদ্ধ দেশ গড়তে পিকেএসএফ এর এই অগ্রযাত্রা শুভ হোক। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ প্রতিবেদনটি দেখার জন্য। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে 2006 সালে আমাদের MRA অ্যাক্ট হয়েছে এবং তার ভিত্তিতে 2010 সালে কিছু বিধিবিধান তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পাচ্ছে। এই যে ক্ষুদ্র ঋণের আওতায় যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আসার আগে এবং পরে ক্ষুদ্র ঋণের কোনো গুণগত পরিবর্তন ঘটেছে কিনা? অনেক ঘটেছে। এই জন্যে যে কোনো খাতে বিদেশে তুমি যা উন্নত দেশগুলোতে গেলে দেখা যাবে যে সব জায়গায় একটা তদারকি কাঠামো রয়েছে সবকিছুতে। এমনকি বর্জ্য ফেলার ব্যাপারে তোমার পরিবারের যে বর্জ্য যেটা তৈরি হয় বাড়িতে, সেটি বিভিন্নভাবে ভাগ করতে হয়। সবজিটা এক জায়গায়, টিন জাতীয় জিনিস আরেক জায়গায়, পচনশীলগুলো এক জায়গায়, অনেক কয়েকটা ভাগে নিয়ে ফেলতে হয়। না যদি করো সেটা, তাহলে সেখানে শাস্তির বিধান রয়েছে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে নাই, আবার অনেক ক্ষেত্রে আছেও। 2006 সালে যেটা হয়েছে, এটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তবে এটাকে কার্যকর করতে কিছু সময় লেগেছে। এবং 2010 সালে এসে এতে কতগুলো সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তগুলো একটা তো হচ্ছে তার আগে রেজিস্ট্রেশন দিল, লাইসেন্স দিল, লাইসেন্স দেওয়ার যে বিধিবিধান সেটা হলো। আর বিধিবিধানগুলো পাশ হয়েছে কিন্তু 2010-এ। তারপরে হয়েছে কতগুলো সিদ্ধান্ত। তো ওই সিদ্ধান্তগুলো আসার পরে অনেক পরিবর্তন হয়েছে। স্যার, জলবায়ু পরিবর্তনে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি এবং একই সঙ্গে এই যে দুর্যোগ মোকাবেলা, এই যে ঝুঁকি মোকাবেলা, আমাদের যে নীতি আছে, কাঠামোগত যে বিষয়টা আছে, সেই প্রস্তুতিগুলো স্যার কেমন? আপনি যদি এটা হচ্ছে সর্বজন বিদিত, এই দেশেও জানি বিদেশেও জানে যে বাংলাদেশ একেবারে প্রথম সারির, যারা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি, তার প্রথম সারিতে বাংলাদেশ আছে জলবায়ু পরিবর্তনের কারণে। এবং এটা আমরা দেখছিও। তার কারণটা হচ্ছে যে এখানে এত মানুষ, প্রতি বর্গ কিলোমিটারে 1000-এর বেশি মানুষ, এবং জনসংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে কৃষি জমির পরিমাণ কমছে, একটি কারণ হচ্ছে অন্য ব্যবহার হচ্ছে, আরেকটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে যে লবণাক্ততা ঢুকছে, নদী ভাঙন বেশি করে ঘটছে, তার কারণে কৃষি জমি কমে যাচ্ছে। তারপরে আমরা 3টি বড় নদী অববাহিকার নিম্নে অবস্থান করছি, তারপরে দারিদ্র আমাদের, তারপরে হচ্ছে মানব সক্ষমতা, সব মিলিয়ে আমরা একেবারে প্রথম সারিতে আছি। তো এটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পেরে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান যেটা করা হয়েছে, সেখানে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং কি কি পদ্ধতিতে আমরা কাজ করব সেগুলি নির্ধারণ করা হয়েছে এবং তার আঙ্গিকে কাজ হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটি 2010 সালে একটি তহবিল গঠন করেছে। সেই তহবিলটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড। এটা বাজেট থেকে টাকা দেওয়া হয়, এটা নিজেদের টাকায়, এবং সেটা গত 4 বছরে প্রায় 2500 কোটি টাকা এর মধ্যে এসেছে। এই ট্রাস্ট ফান্ডটা কি আমরা নিজেদের উদ্যোগে করেছি না? এটা আমাদের নিজেরা, কেউ কিছু বলেনি, আমরা নিজেদের উদ্যোগে আমরা করেছি। এটা এক্সাম্পল সৃষ্টি করেছে। হ্যাঁ, এখন কেউ করেনি এবং সবাই স্বীকার করেছে যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে। তো এই যে আমরা এটা নিলাম, ট্রাস্ট ফান্ড এবং BCCSAP যে স্ট্র্যাটেজি, তার ফলে আমরা বাইরে গিয়ে যে বলতে পারি যে আমরা সমস্যা পড়েছি তোমাদের জন্য, কারণ আমরা দায়ী নই এটার জন্য। জলবায়ু পরিবর্তন ঘটছে, গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে নিঃসরণ করার জন্য একেবারে ওই যে শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে উন্নত বিশ্ব করেছে, এখন আরো অন্যান্য করছে। আমরা তো আমরা মাত্র 0.3 টন মাথা পিছু জলবায়ু গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র 15-16 টন করে, ইউরোপে 8, 9, 10 গড়ে, তারপরে কাতারে 50 টন। মানুষ কম অবশ্য, মানে পুরাটাই করলে কম, ভারতে 2 টন মতো। তো এরকম অন্যান্য জায়গায় আমরা সবচেয়ে কম যারা করে তার মধ্যে আমরা একজন। তো আমরা এটা বলতে পারি বাইরে যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু আর এগিয়ে যেতে হলে দরকার হচ্ছে আমাদের প্রযুক্তির, দরকার হচ্ছে আমাদের অর্থের
এই দুটো তোমাদেরকে দিতে হবে। যদি জলবায়ু পরিবর্তন এইরকম দ্রুত ঘটতে থাকে, এক সময় আসবে যেটা আর করা যাবে না। তো সেজন্য তাদেরকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, সেটা আমাদের একটা বড় দাবি, সেটা আমরা করতে পারি। আমরা বলেছিলাম যে 20 সালের মধ্যে 40-50% কমাতে হবে 90 এর তুলনায়, আর 50 সালের মধ্যে 90-95% কমাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গত শতাব্দীতে মাত্র 0.8 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, তারই এই অবস্থা। আর এই শতাব্দীতে বাড়ার সম্ভাবনা আছে যদি আমরা ওগুলো বাস্তবায়ন না করতে পারি। আমরা বলছি যে 2 ডিগ্রির কম রাখতে হবে, কিন্তু সম্ভাবনা আছে 4 বা তারও বেশি। সেই যদি হয় তাহলে তো অবস্থা একেবারে এমন একটা জায়গায় যাবে যেখান থেকে আর ফিরে আসা যাবে না। সুতরাং এটা এখন আশা করা যায় যে পৃথিবীর নেতৃত্ব সেটা বুঝতে পারবে। বাংলাদেশ আমরা এই কাজটা করছি। আরেকটা ফান্ড আমরা করেছি রেজিলিয়েন্স ফান্ড। আমাদের বিরতি নিতে হবে স্যার, আমরা একটু বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন, বিরতির পরে আবার ফেরত আসছি। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করছিলাম। স্যার, আমরা আরেকটি ফান্ড করেছি বাংলাদেশ, সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। এখানে আমাদের উন্নয়ন সহযোগীরা অর্থ দেন। আমরা এ পর্যন্ত প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলারের মতো পেয়েছি, আরও কিছু আমরা পাবো। আর যেটা ওই যে অন্যান্য মাধ্যমে অর্থ তেমন কিছু আসেনি, এই এক মাধ্যমেই আমরা কিছু অর্থ পেয়েছি। এবং এটার 10%, এটা নিয়ে ইতিমধ্যে প্রকল্প শুরু হয়েছে, 10% এনজিওদের মাধ্যমে বা সিভিল সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করার কথা। ওই 200 মিলিয়ন ডলার 200 যতটাই হবে, যখন যতটা হয় 10% আমরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে কমিউনিটি বেসড ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট হিসেবে এটাকে, কিন্তু ওখানে যেটা আছে যে এটা বাস্তবায়িত হবে এই এনজিওদের দ্বারা, বাস্তবায়িত হবে সিভিল সোসাইটি প্রতিষ্ঠান দ্বারা, এগুলোর দ্বারা এটা বাস্তবায়িত হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পুরো দায়িত্ব হচ্ছে এটা, এই অর্থটা যে তারা কাকে দিয়ে কোন কাজটি করাবেন, কিন্তু তার একটা বিধিমালা আছে। সেটা একটা বিশ্ব ব্যাংক যেহেতু এটা সেক্রেটারিয়েট হিসাবে কাজ করে, তাদের সঙ্গে মিলে আমরা একটা বিধিমালা করেছি, সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে, এবং এই চুক্তি এবং বিধিমালার আওতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ এগিয়েছে। আমরা বোধহয় 500টি আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম তার প্রায় 500টির একটা পেয়েছিলাম দরখাস্ত। তার মধ্যে আমরা বোধহয় 30-40টা ইতিমধ্যে প্রায় ফাইনাল পর্যায়ে নিয়ে আসছি, যেগুলি আগামী কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন হবে। স্যার, কমিউনিটি বেসড ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, এটা পিকেএসএফ বাস্তবায়ন করছে কেন? এটার একটি হচ্ছে যে পিকেএসএফ দেশে এবং বিদেশে একটা জিনিসের জন্য পরিচিত, স্বচ্ছতার জন্য পরিচিত, এবং যে কাজটি হাতে নেয় সেটা দক্ষতার সঙ্গে করে, এই পরিচিতিটা পিকেএসএফ এর আছে। এবং এখানে আমি একটি কথা বলতে চাই, আমার পূর্বসূরি যারা ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, তাদের এখানে অনেক অবদান আছে এবং এটা আমি স্বীকার করতে চাই। তারা এমন একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছেন বা এটাকে দাঁড় করিয়েছেন, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে, যে এখানে স্বচ্ছতার ব্যত্যয় ঘটা সম্ভবই না। তো আমরা এটাকে আরো শক্তিশালী করছি যাতে কোনো স্বচ্ছতার থাকে না, কোনো জবাবদিহিতার এখানে কোনো সংকট না দেখা দেয়, এতেও দেখা দেয়নি। সেই জন্য এই পরিচিতিটা থাকার কারণে এরা ওই যে ট্রাস্ট রেজিলিয়েন্স ফান্ডের যে গভর্নিং বডি, তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যেটা পিকেএসএফ এর। স্যার, আমি এর পরবর্তী যে প্রশ্নটা সেটি হচ্ছে আমাদের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ ভীষণভাবে সফল হয়েছে এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে। এখনো তো 2015 বাকি রয়েছে, কিছু তো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, এমনও কিছু সেক্টর রয়েছে। সেখানে সেই বিষয়টাকে একটু আলোকপাত করবেন স্যার। প্রথম হচ্ছে যে 8টি লক্ষ্য, তার মধ্যে শিক্ষা ব্যাপার, দারিদ্র্য আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, এই সব মিলে 8টি লক্ষ্য
লক্ষ্য ছিল এবং তার মধ্যে লক্ষ্যমাত্রা ছিল অনেকগুলি, কিন্তু এখনো 3 বছর আছে আমাদের হাতে। তো আমরা দারিদ্র্য যখন কমাতে পেরেছি, এগুলো নিয়ে এখন কাজ, এগুলি চ্যালেঞ্জগুলো আমরা আমাদের সামনে আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা শিশু মৃত্যুর হার করে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি। আমরা মাতৃমৃত্যুর হারও প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা মেয়েদের শিক্ষা এবং ছেলেদের শিক্ষার যে সমতা, সেটা অনেক বছর আগে অর্জন করে ফেলেছি। কাজে মোটমাট এইগুলি সব আমরা করেছি। এই সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যগুলো ছিল কতগুলো লক্ষ্য, তার মধ্যে কোনো কাঠামো ছিল না। কাঠামো ছাড়া কতগুলো লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কাঠামো ছিল সহস্রাব্দ উন্নয়ন ডিক্লারেশনের মধ্যে, সেটাকে বাদ দিয়ে এই লক্ষ্যগুলো স্থির করা হয়েছিল। কিন্তু তবু এটা খুব পরিষ্কার ছিল কি করতে হবে, দায়িত্ব কি হবে, সেটা খুব পরিষ্কার ছিল। আরেকটি ছিল যে এটা স্বল্পোন্নত দেশগুলির জন্যে বৈদেশিক সাহায্য নির্ভর, বৈদেশিক থেকে সাহায্য আসবে, কিন্তু সেই সাহায্য আসেনি। যেমন বাংলাদেশ নিজেদের চেষ্টায়, নিজেদের অর্থায়নে, নিজেদের জনবলে এই অর্জনগুলো করেছে। এখানে তেমন কোনো সাহায্য বাইরে থেকে পাওয়া যায়নি। তো সুতরাং এইটা থাকবে, এবং বাংলাদেশে আরও দরকার আছে। এখনও আমরা কমিয়ে নিয়ে এসেছি, কিন্তু অনেকগুলো জায়গায় এখন, যেমন চরাঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি অনেক দরিদ্র রয়ে গেছে। সেদিকে আমাদের নজর দিতে হবে, এবং মানসম্পন্ন উন্নয়নের দিকে, আমাদের মানব মর্যাদার দিকে আমাদের নজর দিতে হবে। তো এগুলো আমরা বলছি আন্তর্জাতিক পর্যায়ে। আরেকটা ব্যাপার আছে এখানে, যে আমরা শুধু চেষ্টা করলে হবে না। এইবার যেগুলি হবে, সেটা হবে সারা বিশ্বের জন্য, উন্নত অনুন্নত সবার জন্য এই লক্ষ্যগুলো হবে। কেউ এটা করবে, কেউ অন্যটা করবে। যেমন যে উৎপাদন কিভাবে হচ্ছে, এবং যে যে ব্যবহার জিনিসপত্রের কিভাবে হচ্ছে, প্রোডাকশন এন্ড কনসামশনটা কিভাবে হচ্ছে, সেইখানে যদি আমরা পরিবর্তন না আনতে পারি, এবং সব কিছু খালি যে প্রাকৃতিক সম্পদ নষ্ট করে আমি আরো উন্নত হব, অর্থনৈতিকভাবে আমি বড় বিল্ডিং বানাবো, আরো বড় জিনিস করব, সেইখান থেকে পরিবর্তন দরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে, উন্নত বিশ্ব এবং ধনী মানুষের। এবং এটা আপনি বলছেন 2015 উত্তর যেটা হবে। আপনি তো 2015 উত্তর যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রক্রিয়ার আহ্বায়ক আপনি। এই 2015 উত্তর সময়ের জন্য বাংলাদেশ সরকার কি করছে? আমরা কতগুলো কাজ করছি। একটা হচ্ছে যে আমরা মূল্যায়ন করেছি, যে আমরা এ পর্যন্ত যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য কতটা অর্জন করেছি, কোনটাতে আমরা করতে পারিনি, এবং এই কয়েক বছরে আর কতটা ত্বরান্বিত করা যাবে, সেটা আমরা মূল্যায়ন করেছি। এবং দেখা যাচ্ছে যে মূলত প্রায় সবগুলোই, কিছু বাদে হয়তো আমরা অর্জন করে ফেলবো। কিন্তু পরবর্তীকালে কি করতে হবে, সেটা এই লক্ষ্যগুলো গৃহীত হবে সারা বিশ্বের জন্যে। কাজেই খালি আমাদের দিক থেকে বললে হবে না, অন্যান্য দেশেরও দিক দেখতে হবে। এতে সবগুলো দেখে বিবেচনা করে, যে অনেকগুলো প্রক্রিয়া চলছে, জাতিসংঘের মধ্যে আছে, বিভিন্ন দেশ তাদের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন অঞ্চল প্রস্তাব দিচ্ছে, অনেক প্রতিষ্ঠান প্রস্তাব দিচ্ছে, অনেক বেসরকারি খাত থেকে প্রস্তাব যাচ্ছে, অনেক এনজিওদের কাছ থেকে প্রস্তাব যাচ্ছে। এই সবগুলো বিবেচনা করে। তবে সম্প্রতি যে কিছু বিভিন্ন জায়গায় সভা হয়েছে, যেগুলোতে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, সেখানে আমরা কতগুলো জায়গায় মোটামুটি এগ্রি করতে পারছি। আরেকটা জিনিস আমাদের পক্ষ থেকে আমরা বলছি, সেটা হচ্ছে মাইগ্রেশন। এটা গৃহীত হচ্ছে না, উন্নত বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। তবে আমরা বলে যাচ্ছি, আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনিতেই দরকার, আর জলবায়ু পরিবর্তনের কারণে আরো বেশি দরকার। তো এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। 2015 যে লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল 90 দশকে, এখন যেটা স্থির হবে 2015 উত্তর, প্রক্রিয়াগত কোনো পার্থক্য? হ্যাঁ, অনেক পার্থক্য হবে। কারণ ওইটা ছিল শুধু উন্নয়নশীল দেশের জন্য নির্ভরশীল ছিল বৈদেশিক সহায়তার উপর। এখন যেটা হবে সেটা হচ্ছে যে সবার জন্য, উন্নয়নশীল দেশের জন্য যেমন করণীয় থাকবে, উন্নত দেশের জন্য তেমন করণীয় থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অর্থায়নের যে ব্যাপারটা, আমরা যেটাকে বলি মিনস অফ ইমপ্লিমেন্টেশন, প্রযুক্তি, অর্থ, এগুলি কোথা থেকে আসবে। আগেরবার বলা হয়েছিল একটা 8 নম্বর গোল যেটা, সেটা বলেছিল পার্টনারশিপ ডেভেলপ করতে হবে। এটা তেমন কোনো কার্যকর হয়নি। এবং এখানে কি কোনো সমন্বয়ের অভাব থাকবে? এই যে একটা রিসোর্সের যে অভাবটা, আমি বলছি সমন্বয় তো দুই ধরনের। একটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমন্বয়, সেটা যদি আমরা 2015 দেখলাম আগে আসলো না। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরের সমন্বয়। তো দেশের অভ্যন্তরের সমন্বয়ের জন্য আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, যে এই যে লক্ষ্যগুলো সামনে রেখে, এবং এর লক্ষ্যমাত্রাও স্থির করা হবে, 2030 সালে কতটা অর্জিত হবে ইত্যাদি। কিন্তু এছাড়াও
আরো তো লক্ষ্য থাকে, আমাদের পরিকল্পনায় আরো অনেক জিনিস আছে। এই সবগুলোর সঙ্গে সমন্বয় করে একটা প্রক্রিয়া উদ্ভাবনের চেষ্টা এখানে চলছে। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একটা জিনিস বলছি যে অনেক অঙ্গীকার করা হয়, কিন্তু অঙ্গীকার রক্ষিত হয় না। তো সেই অঙ্গীকার যে রক্ষিত হচ্ছে না, তার মূল্যায়ন প্রয়োজন, সেটা আমরা বলছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই আলোচনা শেষ করার মতো না, আমাদের সময়ের অভাবের জন্য এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, পিকেএসএফ এ যাবৎ তার সাফল্যের উপর ভিত্তি করে মানব উন্নয়নের বিভিন্ন অনুষঙ্গ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রক্রিয়ায় মূল ধারণা হচ্ছে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে পিকেএসএফ এই অঙ্গীকার নিয়ে ভবিষ্যতে কাজ করবে, এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।